আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো ফরচুন বরিশালের পেস বোলিং লাইন আপ নিয়ে এবং সেই সাথে ফরচুন বরিশাল এখন পর্যন্ত 8জন পেস বোলার তাদের দলে ভিড়িয়েছে। 8জন পেস বোলারের মধ্যে 3জন বাংলাদেশি, বাকি 5জন বিদেশি এবং বাংলাদেশি 3জন রিপন মন্ডল, ইবাদত হোসাইন, সেই সাথে শহীদুল ইসলাম এবং বাকি 5জন বিদেশি। এর মধ্যে ফাহিম আশরাফ, জেমস ফুলার, নান্দ্রে বার্গার, খান জানাদাদ, কাইল মায়ার্স, এই 5জন বিদেশি প্লেয়ার এবং বাকি 3জন বাংলাদেশি প্লেয়ার। এবং এই 8জন পেসারের মধ্যে তারা 4জনকে ড্রাফট থেকে দলে বেরিয়েছে এবং বাকি 4জনকে তারা ডিরেকশনিং এ দলে বেরিয়েছে। সো এই 8জন পেসার নিয়ে ফরচুন বরিশাল আসলে টুর্নামেন্টে কতটুকু ভালো করতে পারে, সেই সাথে ফরচুন বরিশালের পেস বোলিং লাইন আপ যেটা আছে এটা আসলে অন্য দলগুলোর জন্য কতটুকু থ্রেট হতে পারে, বা 8জন পেসারের প্লেইং একাদশে তাদের কি কি রোল হতে পারে, এই সবগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের আগে এবং পরে ফরচুন বরিশাল অনেকগুলো প্লেয়ার কিন্তু তারা দলে ভিড়িয়েছে এবং সেখানে দেশি প্লেয়ার বলেন বা বিদেশি প্লেয়ার বলেন, তারা কিন্তু অনেকগুলো প্লেয়ার নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। এবং এই যে এত সব প্লেয়ারের মধ্যে তারা 8জন পেসারকে তারা দলে রেখেছেন এবং 8জনের মধ্যে বাংলাদেশি 3জন এবং বাকি 5জন হচ্ছে বিদেশি। এবং এই 8জনের মধ্যে তারা 4জনকে ড্রাফট থেকে দলে ফিরিয়েছে এবং বাকি 4জনকে তারা ডিরেকশনিং এ দলে ফিরিয়েছে। এবং ড্রাফট থেকে যে 4জনকে তারা দলে ফিরিয়েছে এর মধ্যে রিপন মন্ডল, ইবাদত হোসাইন, শহীদুল ইসলাম এবং বিদেশি পেসার সাউথ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার। এবং বাকি 4জনকে যে তারা ডিরেকশনিং এ দলে ফিরিয়েছে এর মধ্যে ফাহিম আশরাফ, জেমস ফুলার, খান জানাদাদ এবং কাইল মায়ার্স, এই 4জনকে তারা ডিরেকশনিং এ দলে ফিরিয়েছে। এবং এই 4জনের মধ্যে ফাহিম আশরাফ, জেমস ফুলার বা কাইল মায়ার্স এরা 3জনই কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবে একাদশে। এবং সেই সাথে বাকি যে 2জন আছে নান্দ্রে বার্গার এবং খান জানাদাদ, এরাও মোটামুটি ব্যাট করতে পারে, বাট এরা মূলত পেস বোলার। এবং বাকি যে 3জন বাংলাদেশি আছে এর মধ্যে রিপন মন্ডল বা ইবাদত হোসেন এবং শহীদুল ইসলাম, এদের টি-20 ক্যারিয়ার দিকে যদি তাকাই আমি, তাহলে প্রথম যে নামটা, রিপন মন্ডল এখন পর্যন্ত 12টি টি-20 ম্যাচ খেলেছে, এর মধ্যে তিনি 17টি উইকেট সংগ্রহ করেছে এবং তার বেস্ট বোলিং ফিগার 24 রানে 4 উইকেট। এবং তিনি এখন পর্যন্ত বিপিএল এ 6টি ম্যাচ খেলেছে এবং 6টি ম্যাচ থেকে তিনি 5টি উইকেট সংগ্রহ করেছে। এবং গত সিজনে তিনি রংপুর রাইডার্সের হয়ে ম্যাচ খেলেছেন। এবং এরপরে যদি আমি ইবাদত হোসেনের কথা বলি, তাহলে ইবাদত হোসেন গত আসরে তিনি খেলতে পারেনি তার ইনজুরির কারণে, এবং তার আগের মৌসুমে তিনি বরিশালের হয়ে খেলেছেন এবং এখন পর্যন্ত তিনি টি-20তে 53টা ম্যাচ খেলেছে। 53 ম্যাচের মধ্যে তিনি এখন পর্যন্ত 52টা উইকেট সংগ্রহ করেছে এবং তার বেস্ট বোলিং ফিগার 17 রানে 4 উইকেট। এবং এখন পর্যন্ত তিনি বিপিএল এ 28টা ম্যাচ খেলেছে, 28 ম্যাচ থেকে তিনি 30টা উইকেট সংগ্রহ করেছে। এবং এরপরে আমি যদি শহীদুল ইসলামের কথা বলি, এবং ফরচুন বরিশালের দেশি পেসারদের মধ্যে সবচাইতে এক্সপিরিয়েন্স সম্পন্ন বলার, এবং বলতে গেলে আপনি পুরো ফরচুন বরিশালের যে পেস বোলিং লাইন আপটা আছে, যে 8জন বলার এর মধ্যে সবচাইতে বেশি উইকেট সংগ্রহকারী বলার শহীদুল ইসলাম। আপনি সেটা মানেন বা না মানেন, কারণ এখন পর্যন্ত তিনি 57টা টি-20 ম্যাচ খেলেছেন, এর মধ্যে তিনি 80টা উইকেট সংগ্রহ করেছেন। তার বেস্ট বোলিং ফিগার 17 রানে 4 উইকেট। এবং এখন পর্যন্ত তিনি বিপিএল এ 37টা ম্যাচ খেলেছেন, সেখান থেকে তিনি 49টা উইকেট সংগ্রহ করেছেন। সো আমরা এটা কিন্তু কোনোভাবেই রেকর্ডটা কিন্তু কমজোরি না। এই হচ্ছে দেশি বোলারদের টি-20 ক্যারিয়ার। এবং এরপরে আমি যদি বিদেশি প্লেয়ারদের কথা বলি, তাহলে ফাহিম আশরাফ, তিনি পাকিস্তানি পেস বোলার এবং তিনি মূলত অলরাউন্ডার সেক্টরে খেলে থাকবেন। এবং তিনি এখন পর্যন্ত 188টা টি-20 ম্যাচ খেলেছে, এর মধ্যে তিনি 176টা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার 19 রানে 6 উইকেট। এবং বিপিএল এখন পর্যন্ত তিনি 8টা ম্যাচ খেলেছেন, 8 ম্যাচে 10টা উইকেট সংগ্রহ করেছেন এবং গত বছরে তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন। এরপরে যদি আমি জেমস ফুলারের কথা বলি, জেমস ফুলার মূলত অলরাউন্ডার ক্যাটাগরিতে প্লেইং একাদশে খেলে থাকবেন এবং তিনি এখন পর্যন্ত 191টি টি-20 ম্যাচ খেলেছেন, এর মধ্যে 167টি উইকেট সংগ্রহ করেছেন। তার বেস্ট বোলিং ফিগার 28 রানে 4 উইকেট। এবং বিপিএল এখন পর্যন্ত তিনি মাত্র 3টা ম্যাচ খেলেছেন এবং 3টা ম্যাচে তিনি 6টা উইকেট সংগ্রহ করেছেন। এবং এই 3টা ম্যাচ গত আসরে ফরচুন বরিশালের হয়ে তিনি মাঠে খেলেছেন এবং এই 3টে ম্যাচে দলকে কিন্তু অনেক বড় হেল্প করেছে। এবং ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে জেমস ফুলারের অবদান কিন্তু অনেক বেশি ছিল, যারা আমরা মাঠে থেকে খেলা দেখেছি বা ফরচুন বরিশালের খেলা যারা ফলো করেছেন সেটা কিন্তু আমরা সবাই জানি। সো এরপর আমি যদি নান্দ্রে বার্গারের কথা বলি, তো নান্দ্রে বার্গারের টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 69টি টি-20 ম্যাচ খেলেছে, সেখান থেকে তিনি 77টি উইকেট সংগ্রহ করেছে। তার বেস্ট বোলিং ফিগার 11 রানে 3 উইকেট। এখন পর্যন্ত তিনি বিপিএল এ খেলতে আসেনি এবং খেলার তার এক্সপিরিয়েন্স নাই এবং বিপিএল এখন পর্যন্ত তার খেলা হয়নি। এই মুহূর্তে ফরচুন বরিশালের হয়ে নান্দ্রে বার্গার আদৌ ম্যাচ খেলতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু একটা শঙ্কার মধ্যে দিয়ে যাইতে হচ্ছে, কারণ এই মুহূর্তে নান্দ্রে বার্গার ইনজুরিতে আছেন এবং ইনজুরি থেকে তিনি পুরোপুরি ফুল ফিট হয়ে বিপিএল এ আদৌ খেলতে আসার যে সময়টা
সেটা আসলে তিনি পাবেন কিনা, কারণ আগামী 9 জানুয়ারি থেকে এসি টি-20 টুর্নামেন্টটা শুরু হবে এবং সেখানে তিনি একটা দলের সাথে চুক্তিবদ্ধ আছে। সো এসি টি-20-র আগে যে কয়টা ম্যাচ সুযোগ ছিল সেই কয়টা ম্যাচের খেলার জন্য কিন্তু ফরচুন বরিশালের সাথে তার চুক্তিটা ছিল, কিন্তু তিনি যেহেতু ইনজুরিতে আছেন সো তার খেলা নিয়ে কিন্তু একটা শঙ্কা আছে এবং ফরচুন বরিশালের জার্সিতে আদৌ নান্দ্রে বার্গারকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কার বিষয় থেকেই যাচ্ছে। এরপর আমি যদি খান জাহানাদের কথা বলি, তাহলে খান জাহানাদ এখন পর্যন্ত 20টি টি-20 ম্যাচ খেলেছে, সেখান থেকে তিনি 19টি উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বোলিং ফিগার 37 রানে 3 উইকেট। এখনো পর্যন্ত তিনি বিপিএল খেলার সুযোগ পাননি, এবার তিনি প্রথম বিপিএল খেলতে আসবে। এরপরে যদি আমি কাইল মার্কসের কথা বলি, কাইল মার্কস এখন পর্যন্ত 164টা টি-20 ম্যাচ খেলেছে, তিনি 47টা উইকেট সংগ্রহ করেছে, তার বেস্ট বোলিং ফিগার 4 রানে 4 উইকেট। মূলত তিনি ব্যাটিং অলরাউন্ডার, মাঝে মধ্যে তিনি বলটাও করতে পারেন, সো তার উইকেট সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়, বাট তিনি কিন্তু একজন কার্যকরী টি-20 বলার, সেটা কিন্তু আমরা গত আসরে ফরচুন বরিশালের জার্সিতে দেখতে পেরেছি। এবং ফরচুন বরিশাল যে এত ভালো খেলেছে এটার পিছনে কিন্তু দুইটা বলারের কিন্তু অবদান সবচেয়ে বেশি ছিল, বিশেষ করে কোয়ালিফায়ার যে তিনটা ম্যাচ ছিল সেখানে ফার্স্ট কোয়ালিফায়ার বা সেকেন্ড কোয়ালিফায়ার বা ফাইনালের কথা বলেন, সেখানে দুইটা বলারের কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি ছিল, একটা জেমস ফুলার এবং আরেকটা কাইল মার্কস। এবং কাইল মার্কস এখন পর্যন্ত বিপিএলে তিনি 6টা ম্যাচ খেলে 9টা উইকেট শিকার করেছে। সো আপনাকে কিন্তু মানতেই হবে যে কাইল মার্কস বিপিএল এর জন্য অনেক দুর্দান্ত একটা অলরাউন্ডার। সো এই 8 জনকে ঘিরে ফরচুন বরিশালের মূলত পেস বোলিং লাইনআপ একটা তাদের প্ল্যান করতে হবে এবং এখন পর্যন্ত যে 8 জন পেস বোলার আছে এদের মধ্যে প্লেইং একাদশে কতজন খেলার সুযোগ পেতে পারে আমি যদি বলি, তাহলে বিদেশিদের মধ্যে কাইল মার্কস, জেমস ফুলার বা ফাহিম আশরাফ এরা মোটামুটি নিশ্চিত, কিন্তু বাকি যে নান্দ্রে বার্গার বা খান জাহানাদ, যেহেতু নান্দ্রে বার্গার এই মুহূর্তে ইনজুরিতে আছে সো তার খেলার সম্ভাবনা খুব একটা আমি দেখছি না। বাট পেসারদের মধ্যে খুব সম্ভবত ফাহিম আশরাফ বা জেমস ফুলার বা কাইল মার্কসকে কিন্তু আমরা দেখতে পারি, বাট কাইল মার্কস হয়তো ফুল সিজন তিনি খেলতে পারবেন না বা জেমস ফুলারও তিনি ফুল সিজন খেলতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমরা হয়তো ফাহিম আশরাফকেই একাদশে বেশি দেখতে পাবো, কারণ তিনি যেহেতু পুরো টুর্নামেন্টে খেলবে। সো একটা প্লেয়ার যখন পুরো টুর্নামেন্ট খেলবে তাকে আসলে একাদশের সুযোগটা কিন্তু বেশি দেওয়া হবে এবং দেশি পেস বোলারদের মধ্যে কেউ যদি সুযোগ পায় একাদশে সেটা অবভিয়াসলি শহীদুল ইসলাম। এবং শহীদুল ইসলাম এখন পর্যন্ত তিনি 57টা টি-20 ম্যাচ খেলে তিনি 80টা উইকেট সংগ্রহ করেছে। সো তার পক্ষে কিন্তু তার রেকর্ডটা কথা বলছে এবং তিনি যদি প্লেইং একাদশে খেলে সেটা কিন্তু আসলে দুর্দান্ত হবে। মেইন কথায় যদি আসি, তাহলে যে 8 জন পেসার আছে এদের মধ্যে সবাই তো হয়তো কম বেশি সুযোগ পাবে, বাট এই 8 জনের রোলটা কি হতে পারে আমি যদি সেটা বলি, তাহলে রিপন মন্ডল তিনি মূলত হচ্ছে নতুন বলে ভালো বল করতে পারে, সেই সাথে তিনি মিডল ওভারে সবচেয়ে বেশি কার্যকরী এবং ক্যাপ্টেন সবসময় রিপন মন্ডলকে মিডল ওভারে বল করার জন্য তাকে রেখে দিবে, কারণ তার পেসটা কিন্তু অনেক বেশি আছে। সো পেসটা কাজে লেগে মিডল ওভারে কিন্তু অনেক দুর্দান্ত বলার হয়ে উঠতে পারেন। এরপর আমি যদি ইবাদতের কথা বলি, তাহলে ইবাদত মূলত নতুন বলের বলার, তাকে হয়তো পাওয়ার প্লের ভিতরে কাজে লাগাতে পারবে, বাট তার কিন্তু একটা ইনজুরি কনসার্ন আছে এবং এখন পর্যন্ত যদিও বিসিবি থেকে তিনি ছাড়পত্র পেয়েছে, ইনজুরি মুক্ত তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে, বাট ওই সময়টাতে আসলে তার যে ফিটনেস কতটুকু ভালো থাকবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে তিনি আসলে একাদশের সুযোগ পাবে কিনা। এরপর আমি যদি শহীদুল ইসলামের কথা বলি, তাহলে শহীদুল ইসলাম মূলত তিনি ডেথ ওভারের বলার এবং তাকে দিয়ে ক্যাপ্টেন সবসময়ের জন্য তাকে ডেথ ওভারেই বল করাবে, কারণ ডেথ ওভারে তিনি দুর্দান্ত বল করে থাকেন, তার স্লোয়ার গুলো খুবই কার্যকর। সো দেশিদের মধ্যে 3টা প্লেয়ারের রোল কিন্তু আমি বলে দিলাম। এরপরে এখন যদি আমি বিদেশি প্লেয়ারদের কথা বলি, যে বিদেশি 5 জন পেস বোলার আছে এর মধ্যে কার কি রোল হতে পারে, ফাহিম আশরাফ মূলত তিনি শুরুর দিকে ভালো বল করতে পারে এবং পাওয়ার প্লের ভিতরে দুর্দান্ত কার্যকরী বলার হতে পারে এবং সেই সাথে তিনি মিডল ওভারে ভালো কার্যকরী বলার হতে পারে, কিন্তু তাকে দিয়ে আসলে ডেথ ওভারে যদি তামিম ইকবাল খান যেহেতু ফরচুন বরিশালের ক্যাপ্টেন, তিনি যদি ফাহিম আশরাফকে ডেথ ওভারে কাজে লাগাতে যান তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো কাজে দিবে না, কারণ তার ওইরকম কোনো ভালো রেকর্ড নেই যে তিনি ডেথ ওভারে খুব ভালো বল করতে পেরেছেন। এরপরে আমি যদি জেমস ফুলারের কথা বলি, তাহলে জেমস ফুলার মূলত তিনি পাওয়ার প্লের ভিতরের বলার এবং তিনি পাওয়ার প্লের ভিতরে একটা দলকে শুরুতে যদি 2-3টা উইকেট নিয়ে এসে দিতে পারে সেটা কিন্তু দলের জন্য অনেক বেশি ভালো হয় এবং অপোনেন্টকে চেপে ধরতে অনেক বেশি সুবিধা হয়। এবং আমরা গত আসরে বিপিএলে জেমস ফুলারকে যতটুকু দেখতে পেরেছি যে তামিম ইকবাল খান তাকে পাওয়ার প্লের ভিতরে দুর্দান্তভাবে কাজে লেগেছে। সো এইবারও হয়তো প্ল্যানটা এরকমই থাকবে এবং জেমস ফুলার সবসময়ের জন্য পাওয়ার প্লের ভিতরে অনেক কার্যকরী একজন বলার। এবং নান্দ্রে বার্গারের খেলা নিয়ে যেহেতু একটু শঙ্কা আছে সো তার কথাটা আমি নাই বললাম, তার কথাটা আমি স্কিপ করে গেলাম যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি খান জাহানাদের কথা বলি, তাহলে খান জাহানাদ তিনিও কিন্তু মূলত পাওয়ার প্লের বলার এবং তিনি পাওয়ার প্লে থেকে মিডল ওভার পর্যন্ত বল করতে পারবে, বাট তাকে দিয়ে যদি ডেথ ওভারে বল করতে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো পারফর্ম তিনি করতে পারবেন না। এরপরে আমি যদি কাইল মার্কসের কথা বলি, কাইল মার্কস যেহেতু কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাবে, যেহেতু তিনি আইএল টি-20 একটা দলের সাথে অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছে, সো তাকে কিন্তু ফুল সিজনের জন্য পাচ্ছে না, বাট যে কয়টা ম্যাচ তিনি খেলবে সেখানে তিনি পাওয়ার প্লের ভিতরে বল করবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি, কারণ তার যে বলে সুইংটা আছে বা তার যে নতুন বলের যে একটা কারুকাজ আছে সেটা কিন্তু দুর্দান্ত। এবং গত আসরে তিনি
একজন ওপেনার ব্যাটসম্যান হয়ে 6টা ম্যাচে তিনি বল করেছেন এবং 6টা ম্যাচে তিনি 9টা উইকেট সংগ্রহ করেছেন। সো তার রেকর্ডটা কিন্তু তার পক্ষেই কথা বলছে। এবং কাইল মার্সে যদি একাদশে সুযোগ পায় বা তিনি যদি একাদশে যেহেতু সুযোগ পাবেনই, সো তাকে দিয়ে কিন্তু তামিম ইকবাল খান চাইলে 2-3টা ওভার পাওয়ার প্লের ভিতরে করতেই পারে। সো এই হচ্ছে ফরচুন বরিশালের 8জন পেস বোলারের কার কি রোল হতে পারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ফরচুন বরিশালের যে পেস বোলিং লাইন আপ, সেই পেস বোলিং লাইন আপকে আপনি 10-এর মধ্যে আপনারা কত দিবেন সেটা কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং সেই সাথে ফরচুন বরিশালের যে পেস বোলার আছে এদের মধ্যে প্লেইং একাদশে খেলার জন্য কোন কোন পেসার সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এবং কাকে আসলে এখানে বাদ দেওয়া হতে পারে, বা সেই সাথে কার কি ভূমিকা থাকতে পারে বা কে কোথায় বেশি পারদর্শী, সেটা কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।